সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জগতে স্ট্রিং একটা খুবই দরকারি, কিন্তু মাঝে মাঝে বেশ গোলমেলে একটা ব্যাপার। তো আজকে আমরা এর সবকিছু নিয়ে কথা বলবো, একেবারে বেসিক থেকে শুরু করে। একটু অবাক লাগছে তাই না? ব্যাপারটা সত্যি। সি ল্যাঙ্গুয়েজে কিন্তু সরাসরি স্ট্রিং নামে কোনো ডেটা টাইপ নেই। তাহলে এটা কাজ করে কিভাবে? আসলে সি একটা বিশেষ নিয়ম বা কনভেনশন ব্যবহার করে স্ট্রিং ম্যানেজ করে। চলুন সেই রহস্যটাই আজ বের করা যাক। তো আমাদের আজকের আলোচনার একটা ছোট্ট ম্যাপ দেখে নিই। প্রথমে আমরা জানব সি স্ট্রিংয়ের আসল পরিচয়টা কি, এরপর দেখব কিভাবে স্ট্রিং তৈরি করতে হয়, তারপর কিছু সাধারণ ভুল যা প্রায়ই হয়ে থাকে সেগুলো নিয়ে কথা বলবো, এরপর দেখব ফাংশনের সাথে স্ট্রিং কিভাবে কাজ করে, আর সবশেষে কিছু দরকারি টুলস নিয়ে আলোচনা করব যা আমাদের কাজ অনেক সহজ করে দেবে। তো চলুন তাহলে শুরু করা যাক প্রথম অংশ দিয়ে, আর জেনে নেওয়া যাক সি স্ট্রিংয়ের আসল পরিচয়টা কি। তাহলে সি স্ট্রিং আসলে কি? খুব সহজ করে বললে এটা আর কিছুই না, শুধু একটা ক্যারেক্টার অ্যারে। মানে অনেকগুলো ক্যারেক্টার বা অক্ষরকে যখন পরপর সাজিয়ে রাখা হয়। তবে এর সাথে একটা খুবই জরুরি শর্ত আছে, আর সেটা হলো এই অ্যারের শেষে একটা বিশেষ চিহ্ন বা ক্যারেক্টার থাকতেই হবে। এই ছবিটা দেখুন, ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। যখন আমরা হ্যালো লিখি, কম্পিউটার মেমোরিতে প্রত্যেকটা অক্ষরকে আলাদা আলাদা ঘরে রাখে। কিন্তু কম্পিউটার বুঝবে কিভাবে যে এখানেই শব্দটা শেষ? এখানেই আসে সেই বিশেষ চিহ্নটা, /0 বা নাল টার্মিনেটর। এটা ঠিক একটা স্টপ সাইনের মতো কাজ করে। এই চিহ্নটা না থাকলে প্রিন্টএফের মতো ফাংশনগুলো বুঝতেই পারত না কোথায় থামতে হবে, আর যা খুশি প্রিন্ট করে দিত, যেটাকে আমরা বলি গার্বেজ ভ্যালু। এখানে একটা কথা খুব ভালো করে মাথায় রাখতে হবে, প্রত্যেকটা সি স্ট্রিং আসলে একটা ক্যারেক্টার অ্যারে, কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার অ্যারে কিন্তু স্ট্রিং নাও হতে পারে। একটা ক্যারেক্টার অ্যারে তখনই একটা পরিপূর্ণ বা ভ্যালিড স্ট্রিং হয়ে ওঠে যখন ওর শেষে ওই /0 চিহ্নটা থাকে। আচ্ছা, থিওরি তো অনেক হলো। এবার চলুন দেখি কোডের মধ্যে কিভাবে স্ট্রিং তৈরি আর ম্যানেজ করা যায়। স্ট্রিং ডিক্লেয়ার করার দুটো প্রধান উপায় আছে। প্রথমটা হলো একটা ফিক্সড সাইজের অ্যারে বানানো। এটার সুবিধা হলো পরে আমরা এর ভেতরের লেখাটা বদলাতে পারি। আরেকটা উপায় হলো পয়েন্টার ব্যবহার করা। এটা মেমরি বাঁচায় ঠিকই, কিন্তু একটা বড় সমস্যা আছে। পয়েন্টার দিয়ে তৈরি স্ট্রিংগুলো সাধারণত রিড অনলি মেমরিতে থাকে, মানে ওগুলো বদলানো যায় না। চেষ্টা করলেই প্রোগ্রাম ক্র্যাশ করতে পারে। এখানে স্ট্রিং শুরু করার বা ইনিশিয়ালাইজ করার 4টা জনপ্রিয় উপায় দেখানো হয়েছে। সবচেয়ে সহজ হলো প্রথমটা, যেখানে ডাবল কোটেশনের মধ্যে স্ট্রিং লিখে দিলেই কম্পাইলার নিজে থেকেই শেষে /A0 বসিয়ে দেয়। আর শেষে যে পয়েন্টারের উপায়টা আছে ওটা বেশ কাজের, কিন্তু মনে রাখতে হবে ওটা দিয়ে তৈরি স্ট্রিং পরিবর্তন করা যাবে না। এবারে আসি একটা খুব সাধারণ কিন্তু মারাত্মক ভুলের কথায়। ধরুন হ্যালো শব্দটার জন্য একটা অ্যারে বানানো হলো, যার সাইজ 5। হ্যালো শব্দে তো 5টাই অক্ষর, তাহলে সমস্যা কি? সমস্যাটা হলো ওই জিরো বা স্টপ সাইনটার জন্য তো কোনো জায়গা রাখা হলো না। এটাই হলো বাফার ওভারফ্লো। এটা এতটাই খতরনাক যে শুধু প্রোগ্রাম ক্র্যাশই করে না, অনেক বড় সিকিউরিটি ঝুঁকিও তৈরি করতে পারে। তাই সবসময় স্ট্রিংয়ের দৈর্ঘ্যের চেয়ে অন্তত এক ঘর বেশি জায়গা রাখতে হবে। এই সেকশনে আমরা সেই সব ভুলগুলো নিয়ে কথা বলবো যেগুলো নতুন প্রোগ্রামাররা প্রায়ই করে থাকেন, যেমন একটা স্ট্রিংয়ের ভ্যালু বদলানো বা ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া। এটা কিন্তু একটা খুব কমন ভুল। অনেকেই ভাবেন একটা ভেরিয়েবলের মতো করে সমান চিহ্ন বা ইকুয়াল টু ব্যবহার করেই হয়তো স্ট্রিংয়ের মান বদলে দেওয়া যাবে। কিন্তু অ্যারের ক্ষেত্রে এটা কাজ করে না, কারণ অ্যারের নামটা আসলে কোনো ভেরিয়েবল না। ওটা হলো মেমোরিতে অ্যারেটার শুরুর ঠিকানা। এই ঠিকানা তো বদলানো যায় না। তাই একটা স্ট্রিংকে আরেকটাতে কপি করতে হলে আমাদের strcpy নামে একটা ফাংশন ব্যবহার করতে হয়। ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ অনেকেই ব্যবহার করেন, কিন্তু এর একটা বড় সীমাবদ্ধতা আছে। এটা কোনো স্পেস বা খালি জায়গা পেলেই পড়া বন্ধ করে দেয়। মানে কেউ যদি ইনপুট দেয় রাহিম কারিম, তাহলে স্ক্যানএফ শুধু রাহিমকে নেবে, বাকিটা ছেড়ে দেবে। তাহলে উপায় কি? এই টেবিলটা দেখুন। ইউজার ইনপুটের জন্য সবচেয়ে নিরাপদ আর ভালো অপশন হলো fgets। এটা স্পেস সহ পুরো লাইন পড়তে পারে এবং বাফার ওভারফ্লো থেকেও বাঁচায়। আর গেটস, এই ফাংশনটার কথা ভুলেই যান। এটা এতটাই বিপজ্জনক যে এখন আর এটা ব্যবহারই করা হয় না। তাই গেটস পুরোপুরি এড়িয়ে চলতে হবে। আচ্ছা, এবার একটা মজার জিনিস দেখা যাক। যখন একটা স্ট্রিংকে কোনো ফাংশনের কাছে পাঠানো হয় তখন ঠিক কি হয়? যারা সিতে নতুন তাদের জন্য ব্যাপারটা একটু অবাক করার মতো হতে পারে। এখানে একটা ফাংশন আছে যেটা একটা স্ট্রিংয়ের সব ছোট হাতের অক্ষরকে বড় হাতের অক্ষরে বদলে দেয়। মজার ব্যাপার হলো ফাংশনটা কিন্তু কিছু রিটার্ন করছে না,
কিন্তু তারপরেও মূল স্ট্রিংটা বদলে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? এর কারণ হল সিতে যখন কোনো অ্যারে বা স্ট্রিংকে একটা ফাংশনে পাস করা হয় তখন পুরো অ্যারেটার একটা কপি তৈরি হয় না, বরং ফাংশনটার কাছে শুধু মূল অ্যারেটার মেমোরি অ্যাড্রেস বা ঠিকানাটা চলে যায়। ফলে ফাংশনটা সরাসরি ওই আসল অ্যারেটার উপরেই কাজ করে, আর এ কারণেই ফাংশনের ভেতরের সব পরিবর্তন মূল স্ট্রিংয়েও দেখা যায়। এটাকে বলা হয় পাস বাই রেফারেন্স। এটা নিয়ে অনেকেই দ্বিধায় পড়েন। ফাংশনের প্যারামিটারে 4 স্ট্রে অ্যারে লেখা আর 4 স্ট্রে পয়েন্টার লেখা দুটোই আসলে একই জিনিস। কম্পাইলারের কাছে দুটোই হলো একটা ক্যারেক্টার পয়েন্টার, তাই এটা নিয়ে একদমই কনফিউজড হওয়ার কিছু নেই। আর সবশেষে চলুন string.h লাইব্রেরির কিছু জরুরি ফাংশন দেখে নিই, যা প্রত্যেক সি প্রোগ্রামারের হাতের কাছে থাকা উচিত। এগুলো আমাদের জীবন অনেক সহজ করে দেয়। একদম ঝটপট দেখিনি। স্ট্রিং লেন্থ দিয়ে স্ট্রিংয়ের দৈর্ঘ্য মাপা যায়, স্ট্রিং কপি দিয়ে একটা স্ট্রিং আরেকটাতে কপি করা যায়, স্ট্রিং ক্যাট দিয়ে দুটো স্ট্রিংকে জোড়া লাগানো যায়, আর strcmp দিয়ে দুটো স্ট্রিং সমান কিনা তা পরীক্ষা করা যায়। এই ফাংশনগুলো জানা থাকলে অনেক কাজ খুব সহজে হয়ে যায়। শেষ করার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। সি এর মতো একটা লো লেভেল ভাষার এইসব খুঁটিনাটি বিষয় যেমন মেমোরি কিভাবে কাজ করে এগুলো জানা এত জরুরি কেন? কারণটা হলো যখন একজন প্রোগ্রামার ভেতরের এই ব্যাপারগুলো বোঝেন তখন তিনি অনেক ভালোভাবে কোড লিখতে পারেন। আর এই গভীর জ্ঞানটা শুধু সিতেই কাজে লাগে না, বরং পাইথন বা জাভাস্ক্রিপ্টের মতো যে কোনো আধুনিক ভাষাতেও তাকে একজন আরও ভালো এবং দক্ষ ডেভেলপার হতে সাহায্য করে।